যে জামাতের এমপি একটি ভিডিও ফাঁস হয়েছে, এবং সেই ভিডিও পরে আমরা দেখলাম যে জামাতের অন্যান্য মানে আরো সেটাকে সাপোর্ট করার জন্য, সেটাকে বৈধতা দেওয়ার জন্য আরো অনেকগুলো ভিডিও আমরা দেখতে পেলাম, প্রথম বউ, দ্বিতীয় বউ, এরকম অনেক কিছুই। কিন্তু জামাতের পক্ষ থেকে আমরা সেরকম কোনো ব্যাখ্যা পাইনি। আর যে যুক্তিগুলো হাজির করা হয়েছে ভিডিওর পক্ষে, সেই যুক্তিগুলো খুবই দুর্বল। তো সেইখানে আসলে জামাতের ভূমিকা কি, মানে জামাত কি ধরনের পদক্ষেপ নেবে, বা জামাতের এমপি এই ধরনের একটি ঘটনা কেন করলেন? বয়সের তুলনায় অনেক বেশি, অনেকে বলছে যে 40 বছর 50 বছর ব্যবধানে মেয়েটার সাথে কোথায় গিয়েছে। যাই হোক, আমরা এই বিষয় নিয়েও আলোচনা করবো। আলোচনার জন্য আমার সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার সাথে উপস্থিত আছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বিপ্লবী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। তো আপনাকে অশেষ ধন্যবাদ আপা, আমাকে আমন্ত্রণ জানার জন্য। যদিও এটা সুন্দর সুন্দর ইস্যু, এটা নিয়ে কথা বলা বড় বিড়ম্বনা। ধন্যবাদ আপা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে উপস্থিত আছেন মনির ইসলাম রবি, বিএনপি নেতা। আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমি প্রথমে কর্নেল হাসিনুর রহমান আপনার কাছে শুনতে চাই যে নৈশভোজের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা। অনেকেই বলার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়াতে যে আসলে হাসিনা আসা নিয়ে তারেক রহমান ভয়ের মধ্যে আছে কিনা, সেই জন্য সবাইকে সংহত করার চেষ্টা করছে কিনা। এটা অবশ্য হাসিনা পন্থী, আওয়ামী লীগ পন্থী কিছু সাংবাদিক বা বলার চেষ্টা করছে। আপনি এটাকে, এই নৈশভোজকে আপনি কিভাবে দেখছেন? আপা, হাসিনা আসবে, আসুক, আমরা তো চাই হাসিনা আসুক। রায় কার্যকর করতে হবে না? আপনি বোঝার চেষ্টা করেন, হাসিনা, রবি ভাই আছে এখানে, হাসিনা কত শক্তিশালী ছিল। তা কি ছিল না আপা? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী নারী যদি বলেন বা পুরুষও বলেন, তাকেও সে সুপারসিড করছে। ওই শক্তি অবস্থায় সে পালায় গেছে, তার সেনাপ্রধান জনগণের সাথে চলে গেছে। আর এটাই উচিত ছিল। আরো আগে আসলে আমরা খুশি আর বেশি হইতাম। হাসিনা কোন শক্তিতে আসবে? তারাই হুঙ্কার দেয়, তাদের মাথায় ওই জ্ঞান নাই। আপনি তখন গেলেন কেন? এতই যদি সাহস, গেলেন কেন? হাসিনা কতটা বড় ক্রিমিনাল আপা, নিজের আপন আত্মীয় স্বজন সবাইকে পাঠিয়ে দিছে। উনি জানতেন থাকতে পারবেন না, ইনিয়ে বিনিয়ে বলার কিছু নাই। উনি জানতেন উনি থাকতে পারবেন না, সকল আত্মীয় স্বজন চলে গেছে। মাঝখানে ধরা পড়ছে তার রক্ত সম্পর্ক নাই এমন আওয়ামী নেতারা। ওই এখানে যদি আপনি মনে করেন ওই আমাদের যেটা খাই পান না, আবল তাবল বকে, কারণ ওনার কথা এই বয়সে তো কিছু মতিভ্রম হবেই। আমি জানি না আসলে কি সমস্যা হয়েছে, কিভাবে হাসিনা আসতেই পারেন। ভারতের সেনাবাহিনী নিয়ে আসলেও উনি কিছু আসতে পারবেন না। আসুক না, ভারতের সেনাবাহিনী নিয়ে আসুক। না, এই ওই জন্য শক্তি বাংলাদেশের আতঙ্কিত, বাংলাদেশ সরকারের আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা? বাংলাদেশ সরকারের কোনো আতঙ্ক নাই। বাংলাদেশ সরকারের মধ্যে যারা ভারত প্রেমী আছে তারাই সুশ্রী বাধাইতেছে। জনগণ একদম কট্টর, কোনো জায়গায় ছাড় দিবে না। আমরা কেউ তারা অ্যালাউ করবো না আসতে। দেখি আসুক, আর যারা এইসব বাটপারি করতেছে তাদের ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আপনি মনে করেন হাসিনা চাইলে এসে গেল, আর রবি ভাই বসে থাকবে, আমরা বসে থাকবো? এত লোক মারা গেছে, শহীদের পিতারা কি করবে, আত্মীয়রা কি করবে? এই এটা তো বললাম শুধু 1800 গুম, শহীদ 1400+, অ্যারাউন্ড সব মিলে ক্ষয়ক্ষতি 15 বছরে 10,000-এর উপরে। এর পরিবাররা কোথায় বসে থাকবে? তাই মনে হয় কোন এয়ারপোর্টে নামবে? আমরা এখন ভালো করে জানি পুলিশ গুলি করবে না, পুলিশ জনগণের সাথে আছে, মিডিয়া গুলি করবে না, আর্মিও গুলি করবে না। তো হাতে কোন শক্তিতে আসবে? পারলে আসুক। মোদি চাইলেও আসতে পারবে না আপা, হাতে তো দূরের কথা। আমার মনে হয় হতাশা কিছু নাই। না, এখন তারা যেটা বলছে যে হাসিনা হচ্ছে এক কথার মানুষ, কিন্তু হাসিনা তো আমরা আরো কয়েকবার শুনলাম হাসিনা চলে আসবে চলে আসবে। না না আপা, হাসিনা এক কথা মানুষ। হাসিনা পলায় না বলে নাই, হাসিনা পলায় না বলে নাই, হাসিনা কথাটা। হাসিনা তো শেখের বেটি পলায় না, পলাই তো গেছে, এমন ভাবে গেছে মসজিদের ইমাম নিয়ে গেছে। আবল তাবল কথা বলে হবে? আসুক না, হাসিনার লোকজন আসতে বলে, দেখি সারাদিন তারা ছেড়ে দেয় কিনা। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়বে না ইনশাল্লাহ, জায়গায় দাঁড়াবে জনগণ শক্তি, এদিকে আমরা থাকবো, কোনো ছাড় নাই। ওই দেখেন এখন ইন্ডিয়াও তো ওকে পাঠাবে, মানে যেরকম রণদী জয়সওয়াল বললো যে আইনি প্রক্রিয়া ওকে চিন্তা ভাবনা করতেছে কিভাবে পাঠানো যায়। তো ইন্ডিয়া ভীষণ জড়িত কিনা? ভারত অবশ্যই জড়িত। হাসিনা প্রাণ কেন্দ্র, আওয়ামী লীগের প্রাণ কেন্দ্র ভারত, দিল্লি, কলিকাতা। কি পাঠানো আপা পাঠাইতে পারে, না পাঠাইলে ভারত নিজে উত্তপ্ত হবে। আমরা তাকে বিচার কার্যকর করবো, নারীদের ফাঁসি হয় না, বাট আমরা চাইবো যেভাবে আমাদের অত্যাচার করছে তার আয়না ঘরে রাখবো। হাসিনারে আয়না ঘরে রাখবো। আমি আয়না ঘরে ছিলাম, সে বলাইছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়া আমি নাকি পাকিস্তানে ছিলাম। এই আয়না ঘর প্রতিষ্ঠিত। বাংলাদেশের জনগণ নিয়ে ফাইজলামি করবে, পাকিস্তান ধরে লাথি দিলে গায়ে লাগে অন্য জাতের লোক, যারা বাঙালি।
একাত্তরে হাসিনার কোনো অবদান নাই। শেখ মুজিবুর রহমান নিজের ব্যাগ হোয়াটসঅ্যাপ পেটরা রবি ভাই জেলে গেলে নিজের কাপড় চোপড় নিজে গুছাই লাই, বউটা আগায় দেয়, এই কাপড়টা নিয়ে যাও। শেখ মুজিব সাহেব যখন যখন 25 তারিখ রাতে জয়েন ভারতে ইন্ডিয়ার কাছে, সরি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেন, তখন উনি নিজে বস্তা পেটা নিজে গুছান নাই, আগেই গোছানো ছিল রেডি করা, পাকিস্তান আর্মির লোক সে বস্তা পেটা কাঁধে নিয়ে গেছে, স্যার আসেন। আমাদের সাথে এই আচরণ করা হয় নাই। 71-এর জন্য ওনার 7ই মার্চের ভাষণ বললে হবে না। 7ই মার্চের পর 8ই মার্চ কি হয়েছে, 9 মাস, 10 মাস, মার্চ 19, 20, 25 পর্যন্ত কি হয়েছে, কি আলোচনা হয়েছে? আলোচনা তো ক্ষমতার জন্য হয়েছে। আর বিপ্লব করছে শহীদ জিয়া, এমন এক কুলাঙ্গার নেতা শহীদ জিয়াকে সম্মান করে নাই, ওসমানকে করে নাই। আজকে দেখেন দিন শেষে ওই অবস্থায় আসলে হাসিনার মনে করতে বাপের সম্পত্তি, আর কয়েকদিন থাকলে হয়তো বলেও এসে সাংবাদিকরা রাজতন্ত্র করেন, শেখ বংশ। আল্লাহ বাঁচাইছে আমাদের, এই আবু সাইদরা বাঁচাইছে, আম জনতা জনগণ বাঁচাইছে। এই বিপ্লব সবার, হাসিনাকে বিপ্লব উপর দিয়ে আসতে হবে। এই সৎ সৎ হাসিনার নাই, এই চুরি ছাড়া কিছু বোঝে না, যাই হোক, বুঝেও নাই। এই নৌশোভুজের সাথে হাসিনার কোনো সম্পর্ক আছে কিনা, মানে এই না, হাসিনা আসবে এই না না আপা, এগুলো নৌশোভুজের জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি রাষ্ট্রপ্রধানের একটা ভালো একটা সিদ্ধান্ত, এদের সাথে কথা বলছে, এটা খুব ভালো জিনিস। এগুলো ছিল না তো, সবাই যেহেতু গুণগান গাইতে, এখানে যারা গেছে কিন্তু গুণগান গায় নাই, তিনি দেশের সমস্যা বলছেন, দেশের সমস্যা বলছেন, হাসিনার হয়তো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছেন, এর গুড সাইন, বিএনপির জন্য বলবো তো ভালো কাজ করছেন। এই যে আর্মি ক্যান্টনমেন্টে প্রবেশ করছেন, এক্সারসাইজে গেছেন, এটা গুড সাইন, ভালো জিনিস। আমি মনে করি ওরা সব প্রতিষ্ঠানে একটু একটু করে ভিজিট করা উচিত, যাতে আশ্রয় থাকে, আস্থায় থাকে জনগণ দেশ। যে এটা অনেক আপা, ধন্যবাদ। আমি হাসিনা আপা, আপনারা বুঝলেন, হাসিনার ভয়ে বিএনপি ডরায় না, বাংলাদেশের জনগণ ডরায় না, বাংলাদেশের জনগণ এখন বিএনপির সাথে আছে, জামাতও ডরায় না। আমি মনে করি এই বাটপারি কথাবার্তা আপনি বহুত বলে, হাসিনা বল, তোর বাপুও বলছে, ভয় পাওয়ার কিছু নাই, আমাদের দেশ আমাদের মতো চলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি মনির ইসলাম রবি ভাই আপনার কাছে শুনতে চাই যে এই যে নৈশভোজের কথাটা অনেকেই আলোচনা করছে, হঠাৎ করে কেন এই 5 মাস পরে শরিকদের, যেখানে শরিকরা অনেকেই দল ত্যাগ করে এসে বিএনপিতে জয়েন করেছে, এখন বিএনপি এমপি মন্ত্রীও হয়েছে, তো সেখানে নৈশভোজের কেন আয়োজন, মানে বিষয়টি কি এরকম আবারও একটা যুগপৎ আন্দোলন, বা যুগপৎ আন্দোলন তো না, এখন যেহেতু সরকার দল বা সরকারি দল, তো একসাথে হওয়ার চেষ্টা, অনেকের মধ্যে অনেক মানে একটা আক্ষেপও আছে, কেউ নমিনেশন পায় নাই অনেক দল থেকে, আবার পেলেও জিততে পারে নাই, তো এইগুলোকে নর্মালাইজ করার জন্য কিনা, সেটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে রাশেদ খানকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে মানে বিএনপিতেই তো অনেক যোগ্য আছে, অনেক ত্যাগী আছে, তো সেখানে রাশেদ খান সহ আরো অনেকেই যেভাবে জয়েন করেছে, বিভিন্ন পদ পদবি দেওয়া হয়েছে, সেগুলোর পিছনে আসলে কোনো কারণ আছে কিনা? ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে হাসিনা আক্তার আমাদের সাথে বাংলাদেশের সংযুক্ত হওয়ার জন্য স্বাগত। আমার সাথে আছে আমার ভাই হাসিনুর রহমান, আমি নিজে, যারা আমাদেরকে সারা পৃথিবী দেখছেন, বাংলা ভাষাভাষী সকলকে আমি আমার দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকে যে নৈশভোজ নিয়ে প্রশ্ন উঠেছিল, নৈশভোজ নিয়ে প্রশ্ন ওঠার কোনো কারণ নেই। কারণ দেখেন, আমরা শরীর দল, একসাথে আমরা আন্দোলন করছি, 17 বছর রাজপথ ছিল, একত্রিত ভাবে আমাদের এজেন্ডা সেটা প্রণয়ন করেছেন আমাদের এই দলের শরীররা সহ মিলে, এবং সংস্কার নিয়ে আজকে বিভিন্ন রকম প্রশ্ন হচ্ছে। সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রী 180 দিনের পূর্তির আগেই শরীরদের সাথে আলাপ আলোচনা করেছেন, শরীরদের জন্য কি করা যায় বা কি করলে ভালো হয় তাদের মতামত গ্রহণ করেছেন, এবং তিনি নিজেও বক্তব্য দিয়েছেন, আপনারা শুনেছেন। এটা হলো একটা এজেন্ডা ভিত্তিক বিষয়, এটাকে ভিন্ন অর্থে নেওয়ার দরকার নেই। কারণ 11 দলীয় জোটও কিছুদিন আগে তাদের শরীরদের সাথে বসছে, আলাপ আলোচনা করছে, বিভিন্ন কর্মকৌশল নিয়ে আলোচনা করতেই পারে, যেহেতু জোট আছে। আগামীতে কি ধরনের রাজনীতি হবে বা দেশের উন্নয়নের জন্য এবং দেশের মানুষের জন্য কল্যাণের জন্য তাদের পরামর্শ থাকলে সেগুলি গ্রহণ করবে, এবং তারা যারা উপযুক্ত তাদেরকে বিভিন্ন জায়গায় সেট আপ করা যায় কিনা এবং করে তাদেরকে সম্মানিত করা যায় কিনা, এই সমস্ত বিষয়গুলি ফর্মালি আলাপ আলোচনা হচ্ছে। আমাদের দেশে কিছু যে সিনাল সাংবাদিক আছে, সিনাল বুঝে, এই যে আনিস আলমগীর এক সিনাল, সিনিয়র না সিনিয়র, সিনিয়র সিনাল সাংবাদিক, নবনীতা এক সিনাল, মাসুদ আগরটি আরেক সিনাল, হ্যাঁ ওই যে মনিজুর পান্না একটা আরেক সিনাল, এই সমস্ত সিনাল আছে। আবার কিছু আবার ওই যে আপনার মনে করেন ওই যে আমাদের সিনিয়র একজন অ্যাডভোকেট, সিনিয়র সিটিজেন, আমি ওইভাবে অসম্মান করতে চাই, এই যে অ্যাডভোকেট পান্না, উনি আছেন বা ওনার সাথে আরো বহুত সহযোগীরা আছেন, নামে তকমা লাগায় সুশীল, সেদিন দেখলাম ওই যে প্রভা কামিল, মুন্নিশা,
জয় মামুন, এই সমস্ত সিনিয়র সাংবাদিকরা বসে আবার কনস্পিরেসি করছে, ষড়যন্ত্র করছে। তাদের বক্তব্য থেকে এগুলি আসে। আওয়ামী লীগকে তারা প্যাট্রোনাইজ করে, আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে সেগুলি তারা বলতে পারেন, সেই তো তারা তাদের কার্যকলাপের মাধ্যমে এই সমস্ত বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটা জিনিস আপনি খেয়াল রাখেন, ভারতের সাথে আমাদের সম্পর্কের অবনতি কোথায়? দেখেন, ভারত সব খুনিদেরকে আশ্রয় দেয়, যেমন জিয়াউর রহমানের খুনিকে আশ্রয় দিছে, হাদির খুনিদেরকে আশ্রয় দিছে। বাংলাদেশে গণ আন্দোলনে যারা হত্যা হয়েছে 17 বছর হাসিনা শাসনে, যারা নাকি খুন নির্যাতনের শিকার হয়েছেন, সেই হাসিনাকেও তারা, ওই খুনিকেও তারা দিল্লিতে আশ্রয় দিয়েছে। তার মানে হলো কি, তারা এগুলি করে ক্যাশ করে আমাদের বাংলাদেশের সাথে ডিল করতে চায়। আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই, এই সমস্ত ডাস্ট, ওয়েস্ট এবং ডাম্পিং করা দ্রব্য গ্রহণ করার আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা এগুলিতে আমাদের সাথে ডিল করা যাবে না। বাংলাদেশ আজকে সে অবস্থা নেই। দ্বিতীয় কথাটা হলো, আমি আমার কলেজ জীবনে অপশনাল সাবজেক্ট ছিল লজিক। আমি ওই যে লজিক কিছু লেখাপড়া করছি বা বইটই দেখছি। আপনাদের কি ধারণা আমি জানি না, তো আমি লজিক্যাল কথাটা বলছি, হতেও পারে না হতে পারে। তো লজিক বলে যে এটা সঠিক। যখন জিয়া পরিবারের উপর স্টিম রুলার চালিয়েছে শেখ হাসিনা, আমাদের প্রয়াত নেতা বেগম খালেদা জিয়াকে যখন কারাগারে রেখেছিল, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, দেশবাসী শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সেখানে ওই রুমে, চম্পাকলি করে নামটা রুম, পুরানো আছে যে জেলখানা নাজিমুদ্দিন রোডে, সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো ছিল। হাসিনা এবং তার বোন রেহানা দুইজন গণভবনে বসে ওই সার্কিট ক্যামেরা থেকে দেখতেন, অবলোকন করতেন যে কেমন কষ্ট খালেদা জিয়া করতেছে, আর দুই বোন হাসতেন। এখন আপনার কাছে আমার লজিকের কথাটা বলছি যে, যখন এখন হাসিনা দিল্লিতে বসে যখন চিন্তা করে যে আমি খালেদা জিয়ার সাথে এই আচরণ করছি, কি যন্ত্রণা, কি দুঃখ কষ্ট, চম্পাকলিতে থেকে খালেদা জিয়া অবর্ণনীয় দুঃখ দুর্দশা নিয়ে অসুস্থ হয়ে এবং শেষ পর্যন্ত তিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন। আচ্ছা, আপনি যদি এটা লজিকের কথা আপনাকে যদি বলি, আপনি যদি এই ধরনের একটা আচরণ প্রতিপক্ষের বিরুদ্ধে করেন, তারা যদি ক্ষমতায় থাকে বা তারা যদি মনে করেন রাষ্ট্র পরিচালনা থাকে, আপনি কেন, লজিকের ভাষায় বললাম, যে কোনো পাগলও বাংলাদেশ আসতে চাইবে। লজিক কিন্তু এই কথা বলে। দেখেন, লজিকের একটা কথা বলি আপনাকে, আপনার মেন্টাল হসপিটালে 3 বন্ধু বসে রয়েছে, মানে ওরা মেন্টাল। তো কইতেছে, দেখ আমরা তো বহুদিন ধরে আইসি, আমাদের তো যে মেন্টাল অবস্থা এখানে আমাদের রাখছে আত্মীয় স্বজনরা, আমরা তো এখন ভালো হয়ে গেছি। পাশে এক বন্ধু কইতেছে, কয় দোস্ত, আমরা যে ভালো হয়ে গেলাম এটা একটা প্রমাণ তো লাগবে। ওই যে কোনো টেস্ট নেই, ওই ওর হাত মুখ করছে, ওরা বলতেছে যে আমার মুখের মধ্যে কি আছে কত। তো এক দোস্ত কয় যে তোর হাতের মধ্যে কিছু নেই, কয় না তুই ভালো হইতে পারছ না, তুই পাগল হয়ে গেছিস। আরেকজন বলছে, তুই কি, আমার হাতের মুঠের মধ্যে কি আছে তুই বল। ও দোস্ত, আমি তো দেখতেছি এই রেলগাড়ি আছে তোর হাতের মধ্যে, ভাই তুই ভালো হয়ে গেছিস, তুই ভালো হয়ে গেছিস। এটা হলো পাগলের লজিক, বুঝছেন? সেই জন্যই বলছি যে এই লজিকে কোন অবস্থাতে এই যে সিনিয়র সাংবাদিকরা, এই যে উকিল ফকিল বা বাংলাদেশের কিছু মুখোশধারী সুশীল যে কথা বলছে, লজিকে কিন্তু এই কথা অ্যাডমিট করে না। এই জন্যই করে না, হাসিনার সামনে যখন চোখ বন্ধ করে তখন থেকে 800 লোক মারা গেছে, 7 জন, 14,000 8,000 মরছে, 14,000 মনে করেন পঙ্গুত্ব বরণ করছে। এরা হসপিটালে ভিডিওর মাধ্যমে দেখা যায় তো যে অবর্ণনীয় দুঃখ দুর্দশার মধ্যে আছে। এই সমস্ত সিনারি গুলি যখন আসে চোখের সামনে বাসবে, হাসিনা নামের মানুষটা, আমি সিরিয়াল সম্পাদকীয় কথা বলছি না, হাসিনা নামের মানুষটা যদি মানুষ হয়, তাহলে কখনো সে বাংলাদেশে ফেরত আসার চিন্তাই করতে পারবে না, যদি সে মানুষ হয়। এই সমস্ত পিছের ঘটনা যখন সে স্মরণ করবে, তখন তার দেশে আসার কষ্টে উঠবে। আজকে দেখেন, এতদিন কিন্তু একটা বিশাল আমাদের দেশে আলোচনা চলছে, হাসিনা পদত্যাগ করেনি, হাসিনারে আমরা নিয়ে ডাম্পিং করছি আগরতলাতে, ইত্যাদি কথা ছিল। দেখেন, জয়শঙ্কর তাদের পররাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছে যে হাসিনা আমাদেরকে বলছে যে আমি সেনাবাহিনীর কাছে বসছিলাম, সেখানে আমি পদত্যাগ করছি, এখন আমার জীবন সংগ্রাম যুক্ত এবং আমি যে কোনো সময় আমাকে হত্যা করতে পারে, আমাকে তোমাদের দেশে যাওয়ার পারমিশন দাও, আমার ফ্লাইট যাবে, আমার ফ্লাইটকে তোমরা গ্রহণ করার জন্য পারমিশন দাও। কে বলছে? জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এখন বাংলাদেশে এটা একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার যে
পদত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন, সে পদত্যাগের বিষয়েও জয়শঙ্কর বলেছে। হাসিনা নিজে তার সেফটির জন্য ইন্ডিয়াতে যেতে চেয়েছে, তার প্লেন যেন ইয়ে করতে পারে, ল্যান্ড করতে পারে, সেজন্য সে পারমিশন চেয়েছে ভারত সরকারের কাছে। ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রী সে কথা সংসদে বলে দিয়েছে। তাহলে কি হলো? আসলে সত্যকে চাপা দেওয়া যায় না। যারা আজকে আওয়ামী লীগ নিয়ে কথা বলছেন, আওয়ামী লীগের ভয় ভীতিকে পুঁজি করছেন, ক্যাশ করছেন, হাসিনা আসলে দেশে 1 কোটি 2 কোটি লোক, আরে 1 কোটি 2 কোটি লোক তো দূরের কথা, স্বয়ং শুভেন্দু, মোদী, অমিত শাহ, এরা 3 জনে বেনাপোলে যদি হাসিনারে দূরেও লয়ে থাপা দিয়া যদি দৌড়েও লয়ে আসে যে না তোরে বাংলাদেশে পাঠাই দিব, এই পাঠাই দিব টাকা দিলে হাসিনা ওকে পাই তুলতে আবার ইন্ডিয়া যাবো, আবার ইন্ডিয়া চলে যাবো, বাংলাদেশে আসবে না। এর জন্য কোনো ডক্টরেট হওয়ার দরকার নাই, এর জন্য একটা থিসিস পড়ার দরকার নাই। সাধারণ মানুষ হিসাবে কল্পনা করলে আমি যে আমরা গ্রামে মনে করছি একজনের লোকে বেয়াদবি করলে, একজনের মানলে মূল্যে তার বাড়ির সামনে পাঁচ যাই না, যাই তার বাড়ির সামনে দিয়ে ঘটনা মীমাংসা না হওয়া পর্যন্ত তার বাড়ির সামনে হাঁটি না। যদি তার লোকজন আমাকে মারে, হাসিনা তো এরা খুন করে গেছে ভাই, হাজার হাজার মানুষ গুম করে গেছে, হাজার হাজার মানুষ। তার কাছে যখন মনে পড়ে যে আমি অন্যায়গুলি করে আসছি, সেই লোক স্বাভাবিক অবস্থায় আপনার দেশে আইব? আসতে পারে? পারে না। তারপরেও দেশে ষড়যন্ত্র হচ্ছে। যে 900 বছরের কথা আপনারা বলছেন, আমরা সংস্কার বিষয়ে কথা বলেছি আমাদের প্রধানমন্ত্রী। 31 দফা বাস্তবায়নের লক্ষ্য কি, কতটুকু করেছেন এবং কতটুকু হয়নি, শহীদদেরকে সেই বিষয়ে উনি অবহিত করেছেন। যেহেতু শহীদদের সাথে আমি দীর্ঘ 10 বছর আমরা একই কাতারে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রাম করেছি, তাদের সাথে পরামর্শ করা একটা দলের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। যে দলটা লিডিং করে, যে লোকটা, যে দলটা লিডিং করে, সেই দলটা অবশ্যই এই বিষয়গুলি অবহিত করতে হবে, প্রয়োজন হয় শহীদদেরকে। সেই একটা ফর্মাল একটা আলোচনা এবং প্রধানমন্ত্রী তাদের সাথে বসে একবেলা খাবেন, এটা হইতেও পারে। একটা বড় দলের নেতা ছোট দলের নেতাদের সাথে বসে খাওয়া, এটাও আমাদের দেশে কলমান নিলে দেখেন না, আমরা একজনের জন্য দাওয়াত দিয়ে খাওয়াই, তখন তো মনের দুঃখ কষ্ট অনেকটা লাভ করেছে। এটা নিয়ে হাসিনা ইস্যুতে কোনো সমস্যা নাই। আর হাসিনাকে নিয়ে যারা ভাবছেন তারা নিজেরা কল্পনা করেন যে আমি একজনের থাপ্পড় দিছিলাম, আমি একজনের মারছিলাম, বা আমি একজনের বাবাকে হত্যা করছিলাম, আপনি নিজে ওই বাড়ির সামনে দিয়ে হাঁটবেন কিনা, যাবেন? এটা যদি আপনি এটা যদি আপনি কল্পনা করেন, এই জিনিসটাই যদি আপনি কল্পনা করেন, তাতেই আপনার পিকচারটা এসে যাবে। হাসিনা নামের এই বস্তুটা কোনো অবস্থাতে এই বাংলাদেশে ফেরত আসার জন্য কোনোদিনই রাজি হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, আপনার কাছে দুটো বিষয়ে জানতে চাই এবার। ওই বিষয়টা জামাতের এমপির বিষয়টা আমি পরে আসছে। যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে হত্যাকারী, ওনার আজকে দেখলাম যে ওনাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে বৃহস্পতিবারে, এবং ওনাকে জুলাইয়ের মামলা দেওয়া হবে। এই বিষয়টা আপনার কাছে শুনতে চাই। এবং গতকালকে তারেক রহমান যেটা বলেছেন নরসিংদীতে, সেটা হচ্ছে যে গুপ্তদেরকে আগে দেখা যায়নি, 5 আগস্টের পরেই গুপ্তদেরকে দেখা গেছে। তো আপনার কাছে দুটো বিষয় শুনতে চাই যে আপনি কতটা একমত এই বিষয়ে। আসলে আপা, ট্রাইব্যুনালে বিচার আমি জানি না কোন আইনের ধারায় করতেছেন। ওই সময় ঘটনা কি এখানে আসবে? ওই সময় আর্মির কোর্ট মার্শাল হয়েছে, ওনার বিচার তো আর্মির মাধ্যমে করতে হবে। আর সরকার না, ওনাকে জুলাই 24শে জুলাই কিভাবে ওনাকে ইয়ে করবে বিস্তারিত আমি পাই নাই। এবার ওনাকে জুলাই মামলা না, 24শে জুলাই কেমনে আসে আমি জানি না, কোন অপরাধে জড়িত ছিলেন, হয়তো বা কোনো ক্লু থাকতে পারে, কোনো ক্লু থাকতে পারে। এই লোকটা তো আসলে রক্ষী বাহিনী ছিলেন এবং খুব জ্ঞানী ছিলেন। আমার মনে হয় কোনো কারণ আছে, এই জন্য কিছু সময়ের জন্য একটা বৈধতা নিয়ে আটকায় রাখা, তারপর বাকি কাজ করবে। নাহলে তো আটকে রাখা যায় না, আদালতের নির্দেশ পারমিশন লাগে, এই মামলার অধীনে তাকে জেলে রাখা যাবে, এটা আমার ধারণা। দেখা যাক আপা। আর আর যেটা বললেন আপনি, আমাকে একটা বললেন এটা, আরটা বললেন জুলাই সময় মানে 5 আগস্টের আগে গুপ্তদেরকে দেখা যায়নি, নৌশপতি এটা তারেক রহমান বলেছেন। অবশ্যই অবশ্যই 5ই আগস্টের পরে অনেক লোক চলে আসছে, সত্যিকারের ক্ষতিগ্রস্ত লোকগুলি মাঠে ছিল, জঙ্গলে ছিল ছিল 5ই আগস্ট লোক বহিরাগতরে বেশি আসছে। এখানে তো আসলে এটা পলিটিক্যাল বক্তব্য, পলিটিক্যাল বক্তব্যটা ওইভাবেই নিছেন, সবাই গুপ্ত, সারাদিন হিসাবে গুপ্ত, আমাদের এমপি মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী উনিও গুপ্ত, উনি বাইরে ছিলেন, বা যদিও উনি মিডিয়ার মাধ্যমে দলকে সংগঠিত করছেন, কিন্তু সারাদিন সে তো করেননি। আরো অনেকে আছেন যারা ছিলেন না, গ্যাপে ছিলেন, সুবিধা নিছেন। ভিপি নূর যে বলে যে শিলং থেকে সালাউদ্দিন সাহেব ওনাকে নির্দেশ দিয়েছে কি 8 দফা দাবি, মানে উনি সহ করেছেন, সালাউদ্দিন সাহেব ওনাকে নির্দেশ দিয়েছে, এরকম তো বলার চেষ্টা করে, এবং সালাউদ্দিন সাহেব সেখান থেকে নির্দেশনা দিয়েছে কিভাবে আন্দোলন হবে, সেগুলো তো আমরা শুনি মাঝে মাঝে। ভিপি নূরের গ্রহণযোগ্যতা কতটুকু আপা? কত দলের নেতৃত্ব দেন উনি?
সারাদিন সাহেব বলেন না কেন এতদিন, এখন বলতেছেন কেন? উনি দিয়ে বললে কি বিপিন দিয়ে কি সারাদিন সাহেব দাঁড়াতে পারবেন? অবশ্যই না। যার যার অবস্থান তার তার। হ্যাঁ, রবিবার কথা বলতে পারেন, নেতৃত্বে ছিলেন, সারাদিন সাহেব ছিলেন, দূরে থেকে কথা বলতেই পারে সবাই। এখন বিপিনুর আবল তবে তো লাভ নাই। বিপিনুর মাইল খেলেও এটা নিয়ে তো কথা বলে না। বিপিনুর যে আপনার ইসরায়েলি গোয়েন্দার সাথে কথাবার্তা বলছে, ছবি ছিল, কই? একে আস্থায় নিলে বিপদে পড়বে। একে নিচে এখন টেম্পোরারি নেওয়া লাগে হয়তো নিচের জন্য, বাট দীর্ঘমেয়াদী গাদ্দার, যা টাকার কাছে জিম্মে, লোভে পড়ে যা টাকা নেয়। বিকাশ বিকাশ নূর বলে লোকজন, আমি চাই না সে বেকার, ছোট ভাই আমার, সবাইকে নিয়ে চলবো, বাট নৈতিক চরিত্র বড় কথা। আপনি যদি হারাম খান, রক্ত মাংস যে হারাম ঢুকে একটুখানি আপনার মাথা থেকে ভালো দিন বেরোবে না, ক্ষতি করে দিন বেরোবে। তো বিপিন বললে তো হবে না, এখন বলতে হবে কি রবিবার জিজ্ঞেস করেন না সারাদিন কিছু বলছে কিনা, এর চেয়ে কোনো দরকার নেই। নারায়ণগঞ্জটা বড় ইম্পর্টেন্ট জায়গা, যা তা বলবেন না, নারায়ণগঞ্জ ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এবং আপা জানটা কিছু তো তারা দেন, এটাকে একটু তো ছিঁড়ে নিলে লজ্জা, যেটা ৭১ হয়েছে। তারপর শেখ মুজিবুর রহমান পাইছে, শেখ মুজিবুর রহমান জিয়াকে ভুলে গেছে, ওসমানকে ভুলে গেছে, এই যে লোকজন মারা গেছে সব ভুলে গেছে, সব নিজে নিয়ে নিয়েছেন। লাভটা কি হয়েছে? জনগণ প্রকাশিত, দিন দিন আরো প্রকাশ পাবে, এর উপর গবেষণা হবে। ধন্যবাদ আপা। না, আমি একটু জামাতের একটু সম্পর্ক শুনতে চাচ্ছি। যে ভিডিওটা বের হওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের দেখি যে এই ভিডিও বের হচ্ছে, ওনার প্রথম স্ত্রীর ভিডিও বের হচ্ছে, ওনার দ্বিতীয় স্ত্রীর ভিডিও বের হচ্ছে, দ্বিতীয় স্ত্রীর সাথে। হ্যাঁ, আমি বলি, কিন্তু জামাতের পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়া না, জামাত তো বিব্রত আমি মনে করি। এখন যদি বলি একটা বিয়ে করতে বলছে বলে হাওয়া হলো না তো, আরো তো এটাও বলছে সম অধিকার দিতে হবে, সম অধিকার, খাওয়া দাওয়ায় না, কাপড়ে না, বিছানাও, ভালোবাসা সবখানে সম অধিকার, সুবিধা সবকিছু সম অধিকার। আর আল্লাহ নিজে বলতে পারবেন না। এখন যদি কোনো ব্যক্তি কাজটা করে, দুঃখজনক, হ্যাঁ করতে পারে, বয়স্ক মেয়ে বিয়ে করলে আমি কোনো কথা বলতাম না, বাচ্চা মেয়ে বিয়ে করে দেখতে লজ্জা লাগে। জামাতের গুণে গর্ব করার কথা না, এখন বলার জন্য হয়তো বলে, বাট গর্ব করার কথা না। আমাদের কালচার এটা নাই। আমাদের জামাত আমিরকে 2 বিয়ে করছে, অনেকে মনে করেন যে আমাদের সমস্যা জামাত তো শরিয়া আইনের কথা বলে অনেক, তাই না? তো এতক্ষণে যদি অন্য দলের হতো তাহলে জামাত কি করতো? জামাত নিশ্চয়ই এখানে শরিয়া আইনে বিচার করার জন্য বা আরো অনেক কিছু বলতো। না 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 না, এখানে বিচার করা যায় না, বিচারণা করতে পারবেন না। বিয়া যদি করে থাকে সম্মতি ক্রমে, তার বাবা মা দিয়ে থাকে বৈধ অভিযোগ, এটা না, এটা সমাজ ব্যবস্থা। বিচারটা পরে সমাজকে যারা পরিচয় দেয়, তার 2টা বউ আগে অলরেডি আছে, আর হয়তো বিদ্যুৎ হয়ে গেছে, ওনার চাহিদা বেশি, এমপি হয়েছেন, বিয়ে করে এর ঠিক হয়নি, কাজটা ঠিক হয়নি, আমি এটা মনে প্রাণে মানি না। যে এগুলি আমাদের মানে সমাজকে পিছিয়ে দেয়, সমাজকে পিছিয়ে দেয়। এখন ওই মেয়েটা কি করবে? ঢাইকা রাখবে, কেউ তার না দেখে। এই যে মানে নিকাবটা, আমি এটা চরম মানে ভাবে আমি ঘৃণা করি। আপনি মুখ খুলে আপনি ইবাদত করেন মক্কায়, এর চেয়ে বড় আদেশ কে দিচ্ছে? আল্লাহ বলছে এরকম রাখতে। আপনারা এটাতে এই করেন, আবার এই কাম করেন, দুঃখজনক। আমি এটা পছন্দ করি না, কারণ জবাবদিহি করতে হয়তো নারীর কাছে, পরিবারের কাছে, বউর কাছে। এবং এই ভদ্রলোক, আমি আরেকজন ইসলামী নেতা, 3 বিয়ে করে হাজির জেলখানায়, কামরাঙ্গে চলেন ভদ্রলোক রাজনীতিবিদ। এবার আমি জিজ্ঞেস করলাম, 19টা বাচ্চা ছেলে মেয়ে, আমি কি বলেন এটা? মানে স্যার আমার তো 3 বিয়ে, আমি 3 বিয়ে, আপনি নেতা, 3 বউ ম্যানেজ করতে তো লাগে একজন, ঝগড়াঝাটি, 19 বাচ্চা, নাম মনে আছে? হ্যাঁ মনে আছে। হ্যাঁ, এখন কথা হইলো এক একজনের দর্শন ভিন্ন, ওনার একটা পরিবার বউ বাচ্চায় লেখাপড়া শিখে নাই, পাঠ্যপুস্তক শিখে নাই, অনেকে মনে করে মেয়েদের লেখাপড়া দরকার নেই। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, সংস্কার করতে হবে। সংস্কার করাই আছে ইসলামে। এরা এখান থেকে বেরিয়ে আসে আর অজ্ঞ হয়েছে। এরা আমাদের লেখাপড়া না জানা হুজুরাই, এরা আরবি বুঝেন, অর্থ বুঝেন না। নারী আর পুরুষ সমান অধিকার, উন্নয়নে নারী ছাড়া যাওয়া যাবে না, পরিষ্কার। আমি সবসময় বলি নারীকে সাথে আনতে হবে। এই আন্দোলন নারীদের হচ্ছে বিপ্লব হ্যাঁ, এই বিপ্লবে নারীদের অবদান সবচেয়ে বেশি। নারীরা সামনে ছিল, নারীদের নিয়ে পুলিশ বেকায়দা কি করবে? নারীকে আপনি সবসময় ব্যবহার করবেন, এসে ফাইলামি করবেন। ও মেয়েটা কোনো কারণ আছে, বাধ্য হয়ে বিয়ে হয়েছে, এই সুযোগ দেওয়া কারো উচিত না। আমি তারপরে বললো ধর্মের অনুমতি আছে, ধর্ম এই জিনিসটা চর্চা করে না। সৌদি আরবের লোকে করে, বাচ্চা বাচ্চা পোলা মেয়ে, আমি তো সেটা আমার সমাজ ব্যবস্থায় হয় না, এটা উচিত না। এই ধরনের কাজ না করা উচিত। মানুষ আমাদের ঘৃণা করবে, কথা বলবে ধর্ম নিয়ে। আমি এখানে এটা নিয়ে আমি শেষ করি। বিব্রত, আমি নিজে বিব্রত। ধন্যবাদ আপা। আপনার কাছে কি মনে হয় যে জামাতের একজনই, এরকম ঘটনা আরো আছে, থাকতে পারে আর অনেকের কাছে? মানে কি বার্তা দিচ্ছে আসলে একজন ব্যক্তির? আপা আপনি যদি তৃণমূলে যান, এই যে বউ পিটানো হয়, এই আগে এত সুশীলতা, এত কথা বলে নারীদের নিয়ে, তৃণমূলে যায় না তো। আমার নিজের কাজের মেয়ে বিয়ে দিছে, আমি ছিলাম না গুম, বাচ্চা ছেলে হওয়ার পর বউটা বের করে দিয়েছে, তার বউটা ছেলেটা দরকার, আর একটা বিয়ে করাইছে।
বিচার হয়েছে। এই আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের কাছে আমার বউ নিয়ে গেছিল, ওই কুড়িগ্রামে বিয়ে হয়েছে, ওখান থেকে মেয়েটা এসে কই থাকবে, কই খাবে, আবার ওইখানে আদালতে সাক্ষী দিতে হবে। কমপ্লেক্স আইন সংশোধন করতে হবে। এই আইন এইভাবে সংশোধন করা যাবে না, বাড়িদের আইনটা এটা অবশ্যই বিষয় আমাদের করতে হবে। ওই যে গরিব মহিলা কোথায় খাবে, কি করবে, বের করে দিয়েছে, বাচ্চাটা রেখে দিতে আসবে না, পুলিশকে পয়সা দিয়ে রাখছে, তার ছেলে দরকার ছিল উত্তরাধিকারের, ছেলেটা হচ্ছে এই ভোটার দরকার নেই, ভোটার বের করে দিয়েছে। না, এখন যদি বিএনপি এটা- কোনো নেতার ক্ষেত্রে এটা হতো হাসিন ভাই, তাহলে তো ভাই, এতক্ষণে BNP জামাত শিবিরের না, থেকে না, এরকম না, আসতো যে মানে বক্তব্য আসতো যে তারেক রহমান বিচার চাই, এটা সেটা অনেক না, মানে না, 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 এটা বক্তব্য না, 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 এটা না, শুনতাম। আপা, এটা বিচার না, না, আপা, ইসলামের আইন আছে, চারটা বিয়ে করা যদি ও পরিবার বলে থাকে, হয়তো বিয়ে করছেন বা করছিল, বিয়ে অন্য একটা অন্য মানে একটু শিক্ষিত বা একটু বয়স্ক মেয়ে বিয়ে করতেই পারতেন। বিচার চাওয়ার অবকাশ নাই। ক্ষতিগ্রস্ত কে? ক্ষতিগ্রস্ত না থাকলে বিচার কেমন করবেন? বিএনপি করলেও চাওয়ার কথা নাই, বাট আমি মনে করি এটা আমাদের সমাজের অবক্ষয়। বিএনপি হোক, জামাত হোক, যে দলই হোক, একটা মূল্যবোধ জায়গায় থাকি আমরা, এত নিচে নামি কেমন? ওরা মেয়ে আছে না, ছেলে আছে না, ওর ভাইয়ের ছেলে মেয়ে আছে না, মুখ দেখায় কেমন? আপনার মনে করেন গর্বের সহিত মুখ দেখায়, পুরো এমপিটাকে সে কলঙ্কিত করবে। আমি এটা পছন্দ করি না। আপনি অনেকেই করেন, করতে পারেন। রবি ভাই কি করছে আমি জানি না, কারণ আমি মনে করি ভালো মানুষ এগুলো করে না। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ রবি ভাই, আপনার কাছেও শুনতে চাই যে আপনার মতামত কি এই বিষয়ে। আসলে তো এই সমস্ত বিষয় আমরা তো সামাজিক জীব, আমাদের ছেলে সন্তান আছে, আত্মীয় স্বজন আছে। এই সমস্ত জিনিস আমাদের পরিবারে যত দ্রুত ছড়াবে ততই পরিবারগুলি নষ্ট হবে, সাহস পাবে। আমি এখন 70 ঊর্ধ্বের মানুষ, আমারও মনে চায় যে হাসিনার মতো একজনের বিয়ে করি। এই যে ভাবটা বা আবেগটা আপনি মনে জাগ্রত করে দিলেন, আপনার 70 বছরের একটা মানুষ, তাহলে আমাদের ছেলেপেলেরা যেগুলি এখন করতেছে সেগুলি তো অপরাধ না। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেটা হলো যে দেখেন, আপনার যে ডাক্তার হলো, আমাদের সদ্য একটা ঘটনা দেখেন, আমাদের স্ট্যান্ডিং কমিটি মিটিং হচ্ছে গত সপ্তাহে। আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, সিনিয়র মেম্বার মির্জা আব্বাস সাহেব দেশেন, উনি কিন্তু বিদেশ থেকে বসে ভার্চুয়ালি মিটিং এ হাজির ছিলেন। আমাদের সালাউদ্দিন আহমদ স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিল। যতদিন উনি ভারতে ছিলেন, যখন তিনি জামিন পেলেন, দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন প্রতিটা স্ট্যান্ডিং কমিটির মিটিং এ উনি উপস্থিত থাকতেন, মতামত রাখতেন এবং বক্তব্য দিতেন। বাইরে থেকে বসেও রাজনীতি করা যায়, যায় না তা না। আর বক্তব্য যে কথা বলেছে প্রধানমন্ত্রী, এটা নিয়ে যেটা ব্যাখ্যাটা হলো, যারা আওয়ামী লীগের মধ্যে গঠিত ছিল, আওয়ামী লীগের সাথে ঘর সংসার করেছে, সেই সমস্ত গুপ্তরাই 5ই আগস্টের পরে খাতা কলম লইয়া প্রেস রিলিজ দিয়া বলছে যে অমুক আমাদের দলের, অমুক আমাদের দলের, আমার এই নেতা, সেই নেতা, ইত্যাদি ইত্যাদি। সেই কথাটা কি প্রধানমন্ত্রী ওখানে বলছে যে গুপ্তরা 5 তারিখের পরে সুপ্ত হয়েছে। তার মানে ওনাদেরকে দেখা গেছে, এবং এটা দলীয় ভাবে তারা কিন্তু এস্টাবলিশ করছে। তারা নেমলি বলছে যে অমুক আমাদের ইউনিভার্সিটি কমিটির সভাপতি, সেক্রেটারি। কিন্তু 5 তারিখের আগেও তারা আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে অবস্থান করছিলেন। তারা তখন গুপ্ত ছিলেন, বিকৃত করে আওয়ামী লীগের সাথে ছিলেন। পরে যখন দেখছে সুবিধা এখন নিজেদের অবস্থান বলো, তখন আবার তারা ফর্মালি নিজের দলের সাথে এসে সম্পৃক্ত হয়েছে। এই বিষয়টা কি ব্যাখ্যা করছেন এবং এটাই বুঝাইতে চেষ্টা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আর কি জানি উনি মাননীয় ওই জিয়া রহমানের মাননীয় না, সংসদ মাননীয় সদস্য। না, সবচেয়ে আহ, সমস্যা মাননীয়- হচ্ছে আসলে একজন সংসদ সদস্য, উনি যদি একজন নর্মাল নেতা হতেন, আমার মনে হয় তাৎক্ষণিক হয়তো বিচার করতে পারতো। আসলে বিয়ের ব্যাপারটা এখানে একজন বলছে যে বিএনপি নেতাদের যখন কোচিংয়ে সাপ্লাই দিতে বলে তখন সমস্যা নেই, বিয়ে করলে সমস্যা। আসলে বিয়েটা যে করেছেন সেটার উপর প্রমাণ কি? অবিবাহিত লেখা তার ইয়ের মধ্যে, মানে সিভির মধ্যে। ওনাদের হুজুররাই তো ইদানিং কালে যে দেখেন আপনি হাসেন আপা, ও বড় বড় আচ্ছা, আলেম, বিয়ের কথা বলে এগুলো হালাল করা যায় কিনা, এইসব অপকর্ম না না, হালাল করা যায়? মুফতি মাওলানারা ব্যাখ্যা করেন যে আপনার জেনা করার চেয়ে বড় বিয়ে করা ভালো। এটি ওনাদের মাওলানারা এই সমস্ত ফতোয়া তৈরি করছে। আরেকটা ফতোয়া দেখেন, এটা ফতোয়ায় রবি, এই ফতোয়াটা দেখেন। হুম। আমি এই মামুনুল হক, ও তো আমার সোনার কাছে ধরা পড়লো, ওই মহিলার মেয়ে, ওর বন্ধুর বউ। ধরা পড়ার পরে ভাঙচুর হলো, এখানে অনেক কিছু হলো। নারায়ণগঞ্জে প্রায় 17টা, 5টা থানায় 17টা মামলা করলো আওয়ামী লীগ। এবং দেখেন, দুর্ভাগ্য আর সৌভাগ্য কোনটা বলবো জানি না, কারো নামে মামলা নাই, হেফাজতের নেতা কোন নামে মামলা, সব বিএনপি নেতাদের নামে মামলা দেন। এই মামুনুল হকের স্ত্রী কেলেঙ্কারির মামলায় আমি 3 মাস মামুনুল হকের সাথে জেল কাটছি।
একই ছেলে আমি আর মামুন লোক ছিলাম। আমি চ্যালেঞ্জ করে বললাম, কারণ সত্যতা যাচাই করার দরকার হলে মামুন লোকের নাম্বার থাকলে ওরা জিজ্ঞেস করে জিজ্ঞেস যে এরকম মানে মামুনুল হকের মামলায় আপনি কেন জেলে ছিলেন? ওই যে আমাদের আসামি করছেন 16টা মামলা, সব বিএনপি নেতাদের আসামি করছে, হেফাজতের কারণ না। রবি ভাই এটাই আওয়ামী লীগ, এই জন্য হাসিনা আসবে না। এটাই আওয়ামী লীগ, এই জন্য হাসিনা আসতে পারবে না। ওই যে লজিকটা আমি বললামই, আমি হাসিনুর ভাই লজিকটা বলছি না আপনারে, এটা লজিকটা আপনি হিসাব করেন না ভাই। আপনি আপনারা যে বিচার করলে তো বুঝবেন যে হাসিনা আসবে কি আসবে, এর তর্কের কিছু নেই। আপনি দেখেন 16টা মামলা হয়েছে, সব মামলা হলো বিএনপি নেতাদের না। শেষ পর্যন্ত আমিও গ্রেপ্তার হয়েছিলাম। গ্রেপ্তার হওয়ার পরে আমার সাথে মামুনুল হক আমরা একই সেলে থাকতাম। এই যে আমার এখানে যে নমিনেশন দিয়েছিল খেলাপথের এক নেতা মনির হোসেন কাশেমি, সে, আমি, আমাদের এই যে নারায়ণগঞ্জের অনেক নেতারা আমরা একসাথে সেলে থাকতাম। আমি মামুনুল হককে প্রশ্ন করলাম যে কিন্তু আপনি যে বিয়ে করলেন, ইসলামে তো সবচেয়ে একটা স্ট্রং ধারা আছে, আপনারা জানেন কিনা জানি না, আছেন একটা দেখবেন, সেটা দেনমোহর। দেনমোহরটা কিভাবে ফিক্সড হয়? ইসলামী একমাত্র কলমে কাগজে এটাকে স্বীকৃতি দিচ্ছে যে বিয়ে করতে হলে তোমাকে ফিক্সড করতে হবে, শর্ত দিছে, দেনমোহর দিতে হবে, তোমাকে স্ত্রীকে দেনমোহর দিতে হবে, তার মানে উপটকন দিতে হবে, তা নাহলে ওই বিয়ে সঠিক না। আচ্ছা, যদি আমার এখন বিয়ে করাইলো, কলমা পড়াইলো, আমরা